শত্রুকে নজরে রাখতে গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইসরায়েল। এবার চীনের 50 প্রকল্প আটকে দিচ্ছে ভারত। এদিকে যুক্তরাজ্যকে চীনের কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের বিশাল ক্ষতি করেছে চীন, বলছেন ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম তীর দখলের বিরুদ্ধে আবারও নেতানিয়াহুকে হুঁশিয়ারি করলেন বরিস জনসন। তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা হামলা চালাইনি, বলছেন ফ্রান্স। সুলাইমানিকে হত্যা করে জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে আমেরিকা, বলছে জাতিসংঘ। শত্রুকে রুখতে নতুন একটি গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার এক বিবৃতিতে দেশটি এই ঘোষণা দিয়েছে। যৌথ বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ জানায়, স্থানীয় সময় ভোর 4টায় ওফেক 16 নামের উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের পারমাণবিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হবে ওফেক 16 স্যাটেলাইটটি। বিবৃতিতে উন্নত ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক অপটিক্যাল স্যাটেলাইটগুলোর উৎক্ষেপণ অব্যাহত রাখারও কথা জানানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও বিকল্প প্রধানমন্ত্রী বেনিং গানজ বলছেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য গোয়েন্দা ক্ষমতা অপরিহার্য। আমরা আমাদের প্রতিটি স্থানে ইসরায়েলের সক্ষমতা দেখিয়ে যাব। সীমান্ত সংঘাতের জেরে চীনের 59টি অ্যাপ নিষিদ্ধের পর এবার চীনা কোম্পানির প্রস্তাবিত 50টি প্রকল্প পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দিল্লির নতুন ঘোষিত মূল্যায়ন নীতির আওতায় এসব প্রকল্প পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট 3টি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে ভারতের এই নীতিকে বৈষম্যমূলক আখ্যা দিয়েছে চীনা বিনিয়োগকারীরা। গত এপ্রিলে ভারত নতুন বিনিয়োগ মূল্যায়ন নীতি ঘোষণা করে। এর আওতায় প্রতিবেশী কোনো দেশ থেকে ভারতে বিনিয়োগ করতে হলে দেশটির সরকারের অনুমোদন নিতে হবে। তা সে নতুন বিনিয়োগ হোক কিংবা পুরনো বিনিয়োগ, অতিরিক্ত তহবিল যোগ করা হোক। ভারতে এই ধরনের সবচেয়ে বড় বিনিয়োগকারী চীন। চীনা বিনিয়োগকারীর পাশাপাশি ভারতের নতুন এই নীতিকে বৈষম্যমূলক আখ্যায়িত করছে বেইজিং। ভারত সরকারের দাবি, করোনা ভাইরাসের মহামারীর সময়ে সুবিধাবাদী দখল ঠেকাতে নতুন বিনিয়োগ নীতি ঘোষণা করা হয়। তবে শিল্প খাতের শীর্ষ কর্মকর্তারা বলছেন, গত মাসে চীনের সঙ্গে সীমান্ত বিরোধের জেরে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হওয়ায় অনুমোদন প্রক্রিয়া আরও বিলম্বিত হতে পারে। ভারতের এক সিনিয়র কর্মকর্তা বলেন, বিভিন্ন ছাড়পত্র দরকার পড়বে, কারো কল্পনা থেকেও বেশি সতর্ক হয়েছে আমরা। নতুন এই নীতির খসড়া তৈরি করতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের শিল্প বিভাগকে অনুরোধ করা হয়েছে। রয়টার্সের 3টি সূত্র জানিয়েছে, নীতি পরিবর্তনের পর থেকে চীনা কোম্পানির 40 থেকে 50টি আবেদন জমা পড়েছে। বর্তমানে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে এই নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, চীনের ভারতীয় দূতাবাস সহ ভারত সরকারের একাধিক সংস্থা বিনিয়োগকারী ও তাদের প্রতিনিধিদের কাছে বিনিয়োগ প্রস্তাবের স্পষ্ট ব্যাখ্যা চাইছে। ইরানের কুদস বাহিনীর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার লঙ্ঘন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যাগনেস কালমার্ট। তিনি তার তদন্ত প্রতিবেদনে বলেছেন, জেনারেল সুলাইমানি মার্কিন স্বার্থে আঘাত হানতে চেয়েছিলেন বলে তাকে হত্যা করার যে অজুহাত ওয়াশিংটন দাঁড় করিয়েছিল তা প্রমাণ করা যায়নি। জাতিসংঘের মানবাধিকার পরিষদে আগামী বৃহস্পতিবার ক্যালমার্টের প্রতিবেদনটি উপস্থাপন করা হবে। এতে তিনি বলেছেন, সুলাইমানি আমেরিকার স্বার্থে একটি আঘাত আনতে চেয়েছিলেন বলেও ওয়াশিংটন প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ক্যালমার্টের প্রতিবেদনের কিছু উদ্ধৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, মেজর জেনারেল সুলাইমানি ইরাক ও সিরিয়ায় ইরানের সামরিক কৌশল ও পদক্ষেপের নীতি নির্ধারণী ভূমিকা পালন করতেন। কিন্তু মার্কিন দাবির বিপরীতে তিনি জীবনের জন্য অত্যাসন্ন কোনো হুমকি ছিলেন না। কাজে আমেরিকা থেকে হত্যা করে আন্তর্জাতিকভাবে আইন লঙ্ঘন করেছে। জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদকের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আত্মরক্ষার অজুহাতে তৃতীয় কোনো দেশে আরেকটি দেশের সেনা কমান্ডারের ওপর এই প্রথম এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছে। ক্যালমার্ট তার প্রতিবেদনে বলেন, অথচ জাতিসংঘ ঘোষণার ঘোরতর লঙ্ঘন সত্ত্বেও জেনারেল সুলাইমানি এবং তার সঙ্গে থাকা একজন পদস্থ ইরাকি সেনা কমান্ডারকে হত্যার দায়ে কোনো আন্তর্জাতিক সংস্থা আমেরিকাকে শাস্তি দেওয়ার পদক্ষেপ নেয়নি।
প্রতিবেদনে বিশ্বের সরকারগুলোর পক্ষ থেকে পরিকল্পিত হত্যাকাণ্ড চালানোর জন্য সামরিক ড্রোন ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন তৈরি ও তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার সময় তাকে বহনকারী গাড়িবহরে ড্রোন হামলা চালায় ইরাকে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী। হামলায় জেনারেল সুলাইমানি এবং ইরাকের জনপ্রিয় গণবাহিনী হাসদার সাবির উপপ্রধান মাহদি আল মুহাদ্দিস সহ আরও কয়েকজন সেনা জওয়ান শহীদ হন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের একাংশকে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে একীভূত করে নেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোন করে তার দেশের এই নীতি অবস্থানের কথা জানান। সোমবার বিকেলে অনুষ্ঠিত ওই টেলিফোন আলাপে ওই পরিকল্পনার ব্যাপারে নিজের উদ্যোগের কথা জানিয়ে জনসন বলেন, এটি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা ধূলিসাৎ হয়ে যাবে। নেতানিয়াহুকে ফিলিস্তিনের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসারও আহ্বান জানান এই প্রধানমন্ত্রী। সম্প্রতি ইসরায়েলি পত্রিকা ইয়াদিওত আহরনেতে নিবদ্ধ প্রকাশ করে পশ্চিম তীরের একাংশ দখলের ইহুদিবাদী পরিকল্পনার বিরুদ্ধে প্রথম সরব হন বরিস জনসন। ওই নিবদ্ধে তিনি এই পরিকল্পনা বাতিল করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার নিবদ্ধে বলেন, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা ইসরায়েল করছে, এই পরিকল্পনা বাস্তবায়ন করলে সে প্রচেষ্টা ভণ্ডুল হবে। আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম তীরের ৩০% ভূমি নিজের অন্তর্গত করে নেবে বলে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। গত ১ জুলাই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু আন্তর্জাতিক সমাজের তীব্র বিরোধিতার কারণে পরিকল্পনাটি বাস্তবায়নের কাজ পিছিয়ে দিয়েছে তেল আবিব। ফ্রান্সের সেনাবাহিনী লিবিয়ায় মোতায়েন তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে। আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলে খবর দিয়ে জানিয়েছে, গত শনিবার লিবিয়ার আল ওয়াতিয়া সেনাঘাঁটিতে তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিমান হামলা হয়। ফরাসি সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডেরিক বারবারি সোমবার ওই ঘটনার তার দেশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। রাজধানী ত্রিপোলি ভিত্তিক আন্তর্জাতিক সমর্থনপুষ্ট লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকার রোববার ঘোষণা করেছিল, ত্রিপোলির পশ্চিমে অবস্থিত আল ওয়াতিয়া সেনাঘাঁটিতে বিদেশি জঙ্গি বিমান বোমাবর্ষণ করেছে। কোনো সূত্র প্রাথমিকভাবে জানায়, হামলায় সেনা গোয়েন্দা সংস্থার কয়েকজন পদস্থ কমান্ডার আহত হয়েছেন। কিন্তু জাতীয় ঐক্যমত্যের সরকার ঘোষণা করে, হামলায় কোনো সৈন্য হতাহত হয়নি এবং কোনো সামরিক স্থাপনারও ক্ষতি হয়নি। লিবিয়ার বিদ্রোহী সেনা অধিনায়ক জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ার ন্যাশনাল আর্মি গত কয়েক সপ্তাহে বহুবার দেশটিতে মোতায়েন তুর্কি সেনা অবস্থানে হামলা ও দেশটির বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। তুরস্ক লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সমর্থনে দেশটিতে সেনা পাঠিয়েছে। খলিফা হাফতারের বাহিনী 2019 সালের এপ্রিল মাসে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ কিছু ইউরোপীয় দেশের সমর্থন নিয়ে রাজধানী ত্রিপোলি দখলের অভিযান শুরু করে। ত্রিপোলি ভিত্তিক জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐক্যমত্যের সরকার 1 বছরেরও বেশি সময় ধরে হাফতার বাহিনীর হামলা প্রতিহত করে এসেছে। সংঘর্ষে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন চালুর পর সেখানে হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাজ্যকে হুঁশিয়ারি করে দিয়েছে চীন। লন্ডনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ শিয়াওমিং অভিযোগ করেছেন, হংকংয়ের প্রায় 30 লাখ বাসিন্দাকে যুক্তরাজ্যের যে নাগরিকত্বের প্রস্তাব দিয়েছে তা চীনের অভ্যন্তরীণ বিষয়ে বড় ধরনের হস্তক্ষেপের শামিল। গত মঙ্গলবার চীনের পার্লামেন্টে হংকংয়ের বিতর্কিত নিরাপত্তা আইন পাশ করে ওই দিনই এতে স্বাক্ষর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আইনটির মাধ্যমে হংকংয়ের স্বাধীনতা খর্ব হবে বলে আশঙ্কা করছেন এর বিরোধীরা। আইনটি পাশের পরেই ওই ভূখণ্ডের 30 লাখ বাসিন্দাকে যুক্তরাজ্যে থাকার ও কাজ করার সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, নতুন নিরাপত্তা আইনে হংকংয়ের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। যারা এতে ক্ষতিগ্রস্ত হবেন তাদের যুক্তরাজ্যে আসার সুযোগ দেওয়া হবে। তারা 5 বছরের জন্য আসতে পারবে, এরপর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। চীনা রাষ্ট্রদূত লিউ শাওমিং যুক্তরাজ্যকে তাদের দেওয়া নাগরিকত্বের প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানান। তিনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, হংকংয়ের বিষয়ে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। তিনি বলেন, বেইজিং কিভাবে হংকংয়ের ওপর প্রতিক্রিয়া দেখায় তা বিস্তারিতভাবে জানার পরেই যুক্তরাজ্যের সিদ্ধান্ত নেওয়া উচিত। 150 বছর ঔপনিবেশিক শাসনে থাকার পর লিজ চুক্তির মেয়াদ শেষে 1997 সালের 1 জুলাই হংকংকে চীনের কাছে ফেরত দেয় যুক্তরাজ্য।
তখন থেকে অঞ্চলটি এক দেশ দুই নীতি পদ্ধতির আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে বিবেচিত হংকংকে 2047 সাল পর্যন্ত স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দিয়েছে চীন। এই সময় প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি বাদে অন্য সব বিষয়ে স্বায়ত্তশাসন ভোগ করতে পারবে অঞ্চলটি। তবে গত বছর অঞ্চলটিতে ব্যাপক বিক্ষোভের মুখে সেখানে বিতর্কিত হংকং নিরাপত্তায় আইন প্রণয়নের উদ্যোগ নেয় বেইজিং। বিরোধীরা বলছেন, এখন এর দোহাই দিয়ে আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর বাড়তি ক্ষমতা প্রয়োগের সুযোগ পাবে চীন। ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় চীনের ভূমিকার কঠোর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাকি দুনিয়ার বিশাল ক্ষতি করেছে বেইজিং। সোমবার এক টুইট বার্তায় এ মন্তব্য করেন তিনি। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটির সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সোমবার পর্যন্ত দেশটিতে 29,30,000-এর বেশি আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 1,32,000-এর বেশি মানুষের। চীনের গবেষণা থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে আগে বেশ কয়েকবার ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করলেও এর কোনো প্রমাণ পায়নি বিশেষজ্ঞরা। গত 4 জুলাই যুক্তরাষ্ট্রের 244তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন থেকে আসা এক ভাইরাসের আক্রমণের আগে পর্যন্ত তার দেশ অসামান্য উন্নতি করছিল। তিনি বলেন, গত কয়েক দশক ধরে যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে শুধু সুবিধা নিয়ে গেছে কিন্তু সেখান থেকে কিছুই আসতো না, সেসব দেশের ওপর শুল্কের শক্তি প্রয়োগ করে অসাধারণ বাণিজ্য চুক্তি করা সম্ভব হয়েছে। সেই সব দেশ যখন মার্কিন কোষাগারের হাজার হাজার কোটি মার্কিন ডলার পরিশোধ করছিল, কিন্তু সেই সময় আমরা চীন থেকে আসা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে পড়ি। করোনা ভাইরাসের মহামারীর শুরুতে পর থেকেই যুক্তরাষ্ট্র ও চীন মুখোমুখি অবস্থান নেয়। দুই দেশের মধ্যে উত্তেজনাও বেড়ে যায়। মে মাসে যুক্তরাষ্ট্রের আনা 24টি অভিযোগের বিষয়ে বিস্তারিত নথি প্রকাশ করে চীন। এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগই ছিল নতুন করোনা ভাইরাস ইস্যু নিয়ে।